যুদ্ধের উন্মাদনা এবং ক্ষমতা দখলের নেশা মানুষকে যে কোথায় কোন অতলে তলিয়ে নিয়ে যায়, পরিবারকে ভাসিয়ে দেয়, সেটা আমরা আগের পর্বে শুনেছি। এই ক্ষমতা দখলের নেশা এবং যুদ্ধের উন্মাদনা যুগে যুগে আজ এই একবিংশ শতাব্দীতেও একই রয়ে গেছে। এ কোনোদিনও হয়তো মানুষের যাবার নয়, যাবেও না। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের শাহজাদা দারা শুকো। আজ 20তম দিন। শুরু করি। 18। সামনে নওরোজ উৎসব। আগ্রা, দিল্লি, লাহোর, এলাহাবাদ বড় বড় শহর আলোর মালায় সাজিয়ে তোলার আয়োজন চলছে। বিশেষ করে অতিকায় আগ্রা দুর্গের কাহা কাহা উঁচুতে রেড়ির তেলের প্রদীপ বসবে, তার ব্যবস্থা করতেই নাসরাত খাঁয়ের হিমশিম খাবার দশা। মই বেয়ে ওপরে উঠে প্রদীপ বসাতে গিয়ে দুটো লোক শটার নিচের চাতালে পড়ে ফটাফট মরেছে। দূর থেকে আলোর মালা দেখতে সুন্দর, সেই আলোর ব্যবস্থা করতে জীবন যায়। গরম পড়ার মুখে মুখে নওরোজের দিন যতই এগিয়ে আসে, আগ্রা যেন ততই ফুরফুরে হয়ে উঠছে। সন্ধ্যের বাতাসে কাওয়ালির কলি, বেলা চামেলির সুবাস। সন্ধ্যার সঙ্গে সঙ্গে দুর্গের চাতাল চত্বরে, ঘরে দোরে, ঢাকা বারান্দায় সব জায়গাতেই বাতিদাররা আলো জ্বেলে দিয়ে গেল। বাদশাহ বেগম নূরজাহান খড় পায়ে চত্বরের পর চত্বর পেরিয়ে আকবর দরওয়াজার গা ঘেঁষে একটা সরু পথ ধরে একেবারে অন্দর মহলে এসে হাজির হলেন। তিনি যে পথ দিয়েই যাচ্ছিলেন, সে পথেই পাহারা, দাখিলা, কাশিদ, হাজিরা, খোজা, এমনকি জেনানা পাহারাদারনিরাও মুহূর্তে সম্ভ্রমে ভয়ে সরে যাচ্ছিল। এটাই মুঘল দুর্গের রীতি। বাদশাহ জাহাঙ্গীর তখন মসনদে। তার গায়ের পেশোয়াজে আলো পড়ে ঠিকরে যাচ্ছিল। তিনি কোমরের সাহাজিদের পাশে বাঁ হাতে একখানা সোনার রেকাবি ধরে আছেন, তাতে কাবুলি পিচ। বাদশাহ একটা একটা করে তুলে মুখে দিচ্ছিলেন, আর তার সামনে রূপোর বাতিদান হাতে গুটিকয় অল্প বয়সী মেয়ে নেচে নেচে তাকে আরতি করছিল। 2টি মেয়ে বাজাচ্ছে রবাব ই দখান। বাদশাহ জাহাঙ্গীরের পেয়ারের ওয়াকিন 20। মির্জা রঘুনাথ চেঁচিয়ে বললেন, 28টা পিচ। বাদশাহ তাহলে আজ সব মিলিয়ে 28টা পিচ খেলেন। বলতে বলতে মির্জা রঘুনাথ ফরমান পড়ে শোনানোর ভঙ্গিতে গড়গড় করে বলে তুজুক ই জাহাঙ্গীর লিখতে লাগলেন। আজ শনিবার 2রা জামাদি উসানি, হিজরি 1035 সন্ধ্যায় আলা হযরত বাদশাহ জাহাঙ্গীর তার প্রিয় ফল কাবুলি পিচ সর্বমোট 28টি খেলেন। খেয়ে তার মুখে এখন তৃপ্তির শাহী হাসি। বাদশাহ বেগম নূরজাহান অন্দরমহলে এসে পড়তেই রবাব ই দখান থেমে গেল। পলকে নাচিয়ে মেয়েদের সঙ্গে বাজিয়ে মেয়েরাও কোথায় মিলিয়ে গেল ওয়াকেন 20 তাতার জেনানা চামর দোলানির দল। বাদশাহ যেন খোয়াব দেখছিলেন। মিষ্টি মধুর হেসে জানতে চাইলেন, কি হুকুম বেগম? তামাম হিন্দুস্থান তো এখন শান্ত। মোহাম্মদ খাঁকে ডেকে পাঠানো দরকার আলম্পানা। তোমার ইচ্ছে বেগম, শাহজাদা পারভেজ এখন দক্ষিণে। সে তো খারাপ নেই সেখানে, শাহজাদা সেখানকার সুবেদার। আমার কাছাকাছি কি কোনো ছেলে থাকবে না আমার? বলতে বলতে বাদশার মুখখানা যন্ত্রণায় কুঁচকে গেল। শাহজাদা খাসরু নেই, শাহজাদা পারভেজ দক্ষিণে সুবেদার। ডাকলে নর্মদা পেরিয়ে আস্তে আস্তে আর এক পূর্ণিমা এসে যাবে। শাহজাদা খুররাম। বলতে বলতে গলা বুঝে এলো জাহাঙ্গীরের। থামলেন কেন আলা হযরত? আপনার সবচেয়ে পেয়ারের শাহজাদা বাবা খুররাম। তোমারও খুব পেয়ারের ছিল সে। তোমার সুপারিশেই তাকে দক্ষিণে সুবেদার করে পাঠানো হয়। আমার সুবেদারি আমলের সঙ্গে খান ই খানান মহাবাদ খায়ের ইচ্ছে ছিল না। তবু আমি তোমারই কথায়
শাহজাদা খুররমের ইজফা বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি দফে দফে। বেগম নূরজাহান কুর্নিশ করে বাদশার মুখোমুখি নিচু একটা দিবানে বসে পড়লেন। রীতিমতো অন্যমনস্ক গলায় যেন নিজের কাছেই জানতে চাইলেন, কেন যে ইনসান বিশ্বাস ভাঙে জানি না। বাদশা বললেন, কেন যে বাগী হয় তাও বুঝি না বেগম। আমি তো এক সময় হয়েছিলাম। কেন হয়েছিলাম? মুলুকে মালিক, সবই তাগাদের নেশা। আপনি তো এখন একেবারে একা নেই আগ্রায়। আপনারই আর এক ছেলের ঘর গেরস্থি তো এই আগ্রা দুর্গেই। তোমার দামাদের কথা বলছো নূরজাহান? শাহরিয়ার, একেবারে কোচি শাহজাদা। লড়াই হামলায় যায়নি কোনো দিন, স্রেফ পাখি শিকার করতে পারে। এমন সময় উজিরে আজম আসাফ খাঁ এসে দূর থেকে কুর্নিশ করলেন বাদশাকে। বাদশা বেগম নূরজাহান সামান্য ভ্রু কোঁচকালেই বাদশার ইঙ্গিতে আসাফ খাঁকে বিদায় নিতে হতো সঙ্গে সঙ্গে। নূরজাহান তেমন করেও থাকেন মাঝে মধ্যে। আজ কিন্তু তা করলেন না বাদশা বেগম। কুর্নিশের পর তসলিম সেরে আসাফ খাঁ বললেন, সুবেদার শাহজাদা পারভেজের তো একজন আতালিক চাই। তাও তো বটে। ইব্রাহিম খাঁ ফাতেজাং মাটি নিতে তার জায়গায় সুবেদার করে বাংলায় পাঠানো হলো মহাবত খাঁকে। তার জায়গায় কাকে পাঠাবো? কাকে পাঠানো যায়? আলা হাজরাত, খানা জাহান লোদি শাহজাদা পারভেজের আতালিক হতে পারেন। মুরব্বী হিসেবে খুবই ভালো, এমনটি আর পাওয়া কঠিন। ভাই আসাফ খাঁয়ের এ কথায় নূরজাহান বেগমের ডান চোখ কেঁপে উঠল। তিনি মনে মনে বললেন, খানজাহান লোদি তোমার পোষা চর ভাই সাহেব। তিনি আসলে তোমার হয়ে শাহজাদা পারভেজকে নজরবন্দি করে রাখবেন। আমিও তাই চাই ভাই সাহেব। ইজফা দিয়ে দিয়ে শাহজাদা পারভেজকে এখন 40,000 ঘোড়সাওয়ারের মনসাবদার করা হয়েছে। সে এখন আগ্রা থেকে যত দূরে যাবে ততই ভালো। তুমিও তাই চাও ভাই সাহেব। তোমার দামাদ শাহজাদা খুররামের জন্যে আগ্রার রাস্তা পরিষ্কার রাখতে শাহজাদা পারভেজকে তোমার নজরে রাখতেই হবে। বাদশাহ জাহাঙ্গীর বললেন, তাই হোক। খানজাহান লোদির মাথাটি পাকা, বিজাপুর গোলকুন্ডার ওপর নজর রাখতে পারবেন। বলতে বলতে বাদশার হাই উঠল। তার মানে শাহী ব্যাপারে মাথা ঘামিয়ে অনেক মেহনত, অনেক পেরেশান গেল। এবার উজিরে আজম মানে মানে বিদায় নিতে পারেন। ইঙ্গিতটা না বোঝার নয়। আসাফ খাঁ যা চাইছিলেন তা পেয়ে গেছেন। তিনি সঙ্গে সঙ্গে কুর্নিশ করে যেমন এসেছিলেন তেমনই চলে গেলেন। বাদশাহ জাহাঙ্গীর ডেকাবি থেকে আরেকটা কাবুলি পিচ তুললেন। খাবেন। বেগম নূরজাহান এগিয়ে এসে সে হাত আলতো করে চেপে ধরলেন। আর নয় আলাম্পানা, হেকিম সাহেবের কথা মনে নেই? সাজে রূপে নূরজাহানকে এখনো তাকিয়ে দেখার মতো। তাই মনে হলো বাদশার। জাহাঙ্গীর চোখ না সরিয়ে বললেন, আর একটা খাই, পিচগুলো খুব ভালো। কাল আবার খাবেন বাদশা। সন্ধে থেকে 28টা খেয়েছেন। খুব মিঠাস। সেজন্যেই তো বারণ করছি আলা হাজারাত। মিঠাসে হেকিম সাহেবের নিষেধ, মনে নেই আপনার? বলতে বলতে নূরজাহান বেগম বসে পড়লেন। চোখ ছলছল করে উঠল। আচ্ছা, খাবো না। চোখ মোছো বেগম। নূরজাহানের দু চোখেই তখন 2 ফোঁটা জল টলটল করছে। তিনি চোখ না মুছেই বললেন, এই এত বড় দুর্গে আপনার কিছু হলে কেউ দেখার নেই আমাকে। হো হো করে হেসে উঠলেন বাদশাহ জাহাঙ্গীর। শোনো বেগম, আমি এখনই চলে যেতে চাই না, বরং আরো অনেক অনেক দিন আমি জিন্দা থাকতে চাই। তাই থাকুন জাহাপানা, 1000 বরস সহি সালামত থাকুন, তাই তো চাই। বাদশাহ জাহাঙ্গীর 2 হাতে নূরজাহানকে জড়িয়ে নিজের বুকে নিলেন। জানো বেগম, এই আগ্রা দুর্গ আব্বা হুজুর আকবর বাদশাহ খুব মজবুত করে বানাতে হুকুম দিয়েছিলেন ঠিকই, কিন্তু কিন্তু কি?
আমার মনে হয় এ দুর্গ তেমন মজবুত নয়। এখানে সন্ধ্যের পর সব জায়গায় আলো পৌঁছয় না। অন্ধকার অন্ধকার গলিঘুঁজি, চত্বর, ঢাকা পথ পেরোবার সময় আমার মনে হয় কি জানো? বাদশার বুকের ভেতর নূরজাহান বেগম কেঁপে উঠলেন। কি জাহাপনা? ওই অন্ধকারে কে যেন আমার জন্যে বসে আছে, সব সময় বসে থাকে। কে? মৃত্যু। কেমন সে মৃত্যু জানি না বেগম। এখান থেকে চলে যাবার পরোয়ানা হাতে নিয়ে এই বুঝি সে বেরিয়ে এলো আলোতে। নূরজাহান বেগম বাদশাকে দু হাতে জাপটে ধরলেন। আপনি যতদিন, আমিও ততদিন এখানে। না নূরজাহান, তোমার মতো সুন্দর জিনিসের জিন্দা থাকা দরকার। তুমি চলে গেলে দুনিয়া খুব গরিব হয়ে যাবে। নূরজাহান বুঝতে পারছিলেন তাকে ধরে থাকা বাদশার বাঁ হাতখানি আপনা আপনি কাঁপছে। নিয়মিত আফিম, এবেলা ওবেলা মোট 4 গুলি, সেই সঙ্গে সিরাজি, খোবানি, পিচ, তারপর তো আছেই দম্পক্ত, দুনিয়াজা, রসইখানার নিত্যদিনের গড়গড়ে সব রান্না। শাহীখানায় নিরামিষ শুনছি আনার কোনো বালাই নেই। সেই তুলনায় ঘোড়া দাবড়ানো, হাতির পিঠে বসে মাঠ ভাঙা, কোনোটাই ঘটে ওঠে না বাদশার অনেক দিনই। আমার জন্যে আপনাকে থাকতেই হবে। তাজা জওয়ান বাদশা চাই আমি। এই আমার মুনাসিব জাহাপনা। আমি যতদিন ততদিন আপনার তাজগি, জওয়ানি ধরে রাখতে হবে। আমি তো তাই থাকতে চাই নূরজাহান। বুড়াপা কে চায়? বেগম, আমি 100 সাল জিন্দা থাকতে চাই। জিন্দার মতো জিন্দা। তাজগি, জওয়ানির চেয়ে সুন্দর আর কি আছে? আপনি থাকলে এই আগ্রার দুর্গে আমি আজাদ। আপনি না থাকলে এই দুর্গ আমার কাছে কয়েদ। তা কেন বেগম? শাহজাদাদের কাছে তুমি বাদশাহ বেগমের ইজ্জত পাবে। নূরজাহান বেগম নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে গিয়ে দাঁড়ালেন। তারপর প্রায় ফোঁস করে উঠলেন। খুররামকে সুবেদার করে পাঠানো হলো দক্ষিণে। তখনই তার মাথা গরম হয়ে গেল। কোনো কথা শুনতে চায় না। আপনি থাকতেই সে এমন বিগড়ে যায়। আপনি না থাকলে সে কি করতে পারে ভাবলে আমি শিউরে উঠি জাহাপনা। শাহজাদা পারভেজ কি তোমার হুকুমে তাকে শায়েস্তা করেনি? দুবার দক্ষিণে তাড়া করে গেছে। সেখান থেকে তাড়িয়ে বাগী খুররামকে বাংলায় কোণঠাসা করেনি? সেখান থেকে তাড়া করে আবার দক্ষিণে। এখন শাহজাদা সবে দক্ষিণের সুবেদার, ইজফা পেয়ে 40,000 ঘোড়সওয়ারের মানসাবদার। সাপের 5 পা দেখতে কতক্ষণ? সেজন্যেই তো তোমার কথায় শাহজাদার আতালিক মহাবত খাঁকে বাংলায় সুবেদার করে পাঠালাম বেগম। বেয়ারা শের মহাবত খাঁ জানবাজ লড়াকু। তার হাতে শাহজাদা পারভেজের 40,000 ঘোড়সওয়ারের তাগত তুলে দিলে আগ্রা কি স্থির থাকতে পারত? আলা হাজারাত, তুমি আমার যোগ্য বেগম, একেবারে খাঁটি পরামর্শ দিয়েছিলে। তাহলে শুনুন আলাম্পানা, আমার পরামর্শ হলো মহাবত খাঁকে বাংলা থেকে ডেকে পাঠান। কিন্তু এই তো সবে মহাবত বাংলায় গেল, এখুনি? হ্যাঁ, এখুনি। আমার খবর সে বাংলা, বিহার, ওড়িশায় ঘোট পাকাচ্ছে, আশরাফি মজুদ করছে, লস্কর জড়ো করছে। কিন্তু কি বলে ডাকবো? আপনি হিন্দুস্থানের বাদশাহ, আপনি তো ডাকতেই পারেন। তা পারি। লাখ লাখ আশরাফির কোনো হিসেব মিলছে না, তহবিলে গন্ডগোল, এই বলে ডেকে পাঠান। দেখো বেগম, আমির মানসাবদাররা কোনোদিনই খুঁটিনাটি হিসেব রাখতে পারেন না, আর মহাবাত তো পারবেই না। ওকে তো আমি কম দিন চিনি না। সেজন্যেই তো ওকে ডেকে পাঠাতে পারেন। ডেকে পাঠাবার জন্যে এর চেয়ে ভালো কারণ আর কি থাকতে পারে? বাইরে দূরে দুর্গের জানলা দিয়ে তাকালে বোঝা যায় সন্ধে রাতের আগ্রা এখন জমজমাট। বাদশাহ জাহাঙ্গীর দূরে তাকিয়ে আলো, মানুষের আবছা চলাফেরা দেখতে পাচ্ছিলেন, শুনতে পাচ্ছিলেন নিচের মান্ডি থেকে উঠে আসা মানুষের কলরোল। ওরা সবাই কত সহজে চলাফেরা করে, ভালোবাসে, বিয়ে করে, বাবা হয়।
অথচ আমি বাদশাহ হয়েও কোনোটা কি সেইভাবে পারছি? নূরজাহান বেগম যেমন এসেছিলেন তেমনই চলে যাচ্ছিলেন। বাদশাহ বলে উঠলেন, কোথায় যাচ্ছ? দাঁড়াও। কেন? এখন আপনি তো রুবাইই শুনবেন, মেয়েরা এসে কিঙ্গিনা বাজাবে। যেও না বেগম, বসো। আজকের সন্ধেটা যেন আমার খসরোজের সন্ধে। নূরজাহান ফিরে এলেন, বাদশার সামনাসামনি এসে দাঁড়ালেন। জাহাঙ্গীর যখন শুধুই সেলিম ছিলেন, সেই কাঁচা বয়স থেকেই মানুষটিকে তিনি দেখে আসছেন। তাজা বয়সের সেই ঝলসানো হাসি চোখের অনেকটাই এখন আর নেই। তবু কি এক সরল খুশিতে মুখখানা হেসে উঠেছে এই মাত্র। বাদশাহ বললেন, নাসিক থেকে দূত এসেছিল। মানে? বাগী খুররাম আমার কাছে ক্ষমা চেয়েছে। ও, আর তোমার কাছে সে করুণা ভিক্ষা করেছে, তাই বুঝি? আপনি কি করবেন ঠিক করলেন? হিন্দুস্থানের সেরা লড়াকু খুররাম একসময় চিতরকে বসে এনেছে, মালিক অম্বরকে শায়েস্তা করেছে, মাসুম বাচ্চাদের নিয়ে কতদিন বনে জঙ্গলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ভাবতো। এক সময় সে তো শাহী পতাকা তুলে ধরেছিল। আমি তাকে ক্ষমা করে দেব। হিন্দুস্থানের সেরা বেঈমানকে ক্ষমা তো করবেনই জাহাপানা। বিলোচপুরে যদি মালব আর গুর্জারের ফৌজ তার সঙ্গে মিলতে পারত, তাহলে আজ? থতমত খেয়ে গেলেন বাদশাহ জাহাঙ্গীর। কি বলতে চাও বেগম? তোমার কাছে সে করুণা ভিক্ষা করেছে, এই দেখো তার চিঠি। বলতে বলতে বাদশাহ কোমর থেকে ভাঁজ করা কাগজখানি বের করলেন। আজই নাসিক থেকে শাহজাদা খুররামের কাসিদ এসে দিল। ও চিঠি আমি দেখব না আলাম্পানা। করুণা আর ক্ষমার ফারাকটা কি? শুধু বলতে চাই, 2 বছরেরও বেশি হয়ে গেল। মনে হয় এই তো সেদিন বিলোচপুরের মাঠ ঘাট খা খা রোদে পুড়ে যাচ্ছিল। সেদিন যদি বিলোচপুরে গুর্জার আর মালবের সুবেদাররা এসে আপনার পেয়ারের বাবা খুররমের সঙ্গে হাত মেলাতে পারত, তাহলে আপনার সঙ্গে আমিও আজ কয়েদখানায়। রাগে ঘৃণায় বাদশাহ জাহাঙ্গীরের হাতের ভেতর শাহজাদা খুররমের চিঠিখানি দলা পাকিয়ে গেল। আমি কি করতে পারি বেগম? ইমানদারের সঙ্গে ক্ষমা চলে জাহাপানা। বেঈমানকে করুণা করলে সে ভাববে আমরা বুঝি ডরপোক। তাহলে মাসুম বাচ্চাদের তো কোনো দোষ নেই। আপনি রাওয়ালপিন্ডি যাচ্ছেন, কান্দাহার যাবার রাস্তা সরেজমিনে দেখতে। লিখে দিন, দারা আওরঙ্গজেবকে রাওয়ালপিন্ডির দুর্গে আপনার কাছে পাঠাক। কখন কি মতি হয় শাহজাদার বলা যায় না। ওরা 2 ভাই আপনার কাছে জামিন থাকবে। সুজাঙ্গীরের সঙ্গে ওরা থাকবেও ভালো। চমৎকার বেগম, চমৎকার। আমি এলাহাবাদের সুবেদার থাকতে আগ্রার দিকে ফৌজ নিয়ে এগোচ্ছিলাম। আব্বা হুজুর আকবর বাদশাহ শুধু বলে পাঠান, অল্প কিছু ফৌজ নিয়ে আগ্রায় এসো, নয়তো এলাহাবাদ ফিরে যাও। আলা হাজরাত, আকবর বাদশার কাল কবেই কেটে গেছে। খুররমকে আরো জানিয়ে দিন, আসিরগড়, রোহতাস আর যেসব দুর্গে তার ফৌজ এখনো লড়াই দিচ্ছে, বন্দুক নামিয়ে তাদের ধরা দিতে হবে। বাদশাহ জাহাঙ্গীর এগিয়ে এসে নূরজাহান বেগমের কপালে আলতো করে চুমু খেলেন। তুমি হিন্দুস্থানের উজিরে আজম হতে পারো বেগম। তার আর দরকার নেই। আমার নামে মোহর কাটাই হলো, মান্ডিতে গিয়ে তার নাম হয়ে গেল মেহের। মনে নেই জাহাপনা? এবার শেষ কথাটি লিখে দিন, খোদ খুররামকে বাদশার মোবারকে হাজির হতে হবে। জাহাঙ্গীর পিছিয়ে এলেন, সোজা নূরজাহানের চোখে তাকিয়ে বললেন, একজন মরদকে তার ছেলে, বন্দুক সব জমা দিতে বলার পর তাকে যদি হাজির হতে বলা হয়, তো সে মরদের আর থাকে কি বেগম? আপনি নিশ্চয় জানেন বাদশাহ, বাগী খুররাম ইস্পাহানের বাদশাহ শাহ আব্বাসের কাছেও লোক পাঠিয়েছে। জাহাঙ্গীর কোনো কথা বলতে পারলেন না। মাথা নিচু করে মেঝের গালিচায় তাকালেন। আপনার কানে এ কথাও এসেছে
খুররাম বাদশাহ আব্বাসকে জানিয়েছে মদত পেলে সে ইস্পাহানের বাদশাদের হাতে আগ্রাকে তুলে দিতে পারে। সত্যি কি না? হ্যাঁ বেগম, সত্যি। এর পরেও তাহলে আপনি শাহজাদার মর্দানি নিয়ে মাথা ঘামাবেন? জাহাঙ্গীর এবারও কোনো কথা বলতে পারলেন না। এক শাহজাদার ব্যাপারে আপনি এত অন্ধ, আরেক শাহজাদার দিকে আপনি ফিরেও তাকান না। জাহাঙ্গীর মুখ তুলে তাকালেন। বেইমানির পরেও এক শাহজাদাকে আপনি ক্ষমা করতে পারলে সবচেয়ে সুখী হন, আরেক শাহজাদার দিকে তাকাবার সময়ই পান না। বাহ, চমৎকার একজন বাবা আপনি। বাগে খুররামকে ক্ষমা করে আপনি দুনিয়ার চোখে আকবর বাদশাহ হতে চান, যেমন কিনা আপনার জওয়ানিতে আকবর বাদশার ক্ষমা পেয়েছিলেন। না বেগম, না। বলতে বলতে জাহাঙ্গীরের মনে পড়ল বাগী শাহজাদা উজিরে আজমের দামাদ, কোচি শাহজাদা বাদশাহ বেগমের দামাদ। ভাই বোন যে যার রাস্তা ধরে চলেছে, মাঝখান থেকে হিন্দুস্থান বিপন্ন হয়ে পড়ছে না তো? এই ইরানিদের ঠিক ঠিক বুঝে ওঠা ভার। আজ যদি আমার পাশে শাহজাদা খসরু থাকতো। শাহরিয়ারও একজন শাহজাদা, তার শান শওকতের জন্যে আপনি কোনোদিন কিছু করেছেন? সে আমার ছোট ছেলে বেগম, তাকে আমি ভালোবাসি। ভালোবাসুন, কিন্তু সে তো আর ছোটটি নেই, সেও এখন একজন মরদ। শাহী ঠাটের সেও একজন হকদার, নয় কি জাহাপানা? বাদশাহ জাহাঙ্গীর কোনো জবাব দিতে পারলেন না। নওরোজ উৎসবের দিন আগ্রায় অন্যবারের মতো মেলাও বসেছে। আকবর বাদশাহ জানতেন ইনসানের জীবনে খসরোজ না থাকলে জীবন শুকিয়ে যায়, খুশি মরে যায়, কাজের ইচ্ছা উবে যায়। তাই তিনি হিন্দুস্থানের দেওয়ালি দশেরা যেমন মানাতেন, তেমনি মানাতেন শবে বরাতের রাত, মিলাদ শরীফ। তাছাড়াও ইস্পাহানের কিছু কিছু উৎসব মেলা তিনি এই হিন্দুস্থানে চালিয়ে দেন। ইনসান খুশিতে থাকুক, খুশিতে থাকলে তার মগজ থেকে নানান খোয়াব বেরোবে। খোয়াবই তো সব কাজের বীজ। খোদ বাদশার হুকুমে শাহজাদা শাহরিয়ার আজ নওরোজের পয়লা দিনে শানদার সাজে সেজেছেন। গায়ে চীনা সাটিনের কাম্বাদার, নিচে ফ্রান্সিসির বনাতের সুলতানি কুর্তা, কোমরের ডান দিকে কওতল তলোয়ার। যে ঘোড়াটিতে বসে তিনি এখন আগ্রা দুর্গের আকবরী দরওয়াজা থেকে মরি দরওয়াজার দিকে কয়েদখানায় চলেছেন, তার গায়ে রঙিন আলপোশ, কাজাই, লাগাম। শাহজাদার মাথায় উসনিশের সারবান্ধে বসানো ময়ূরের পালকটিও দুপুরের রোদে চকমক করে উঠল। দুর্গের ভেতর নিচের গেরস্থালির খোলা জানলায় বসে লাডলি বেগম সবই দেখতে পাচ্ছিলেন, দেখছিলেন, আর গর্বে তার বুক ভরে উঠছিল। এমন সরল, নিষ্পাপ, সুন্দর মুখের মানুষটি আমারই শাহজাদা, বিশ্বাসই হয় না। তিনি এই জানলায় বসে শাহজাদা শাহরিয়ারের মুখের যেটুকু দেখতে পাচ্ছেন, তাতেই বুঝতে পারছেন শাহজাদাগিরির শান শওকতে মানুষটির কতখানি অনিচ্ছা। গত রাতে লাডলি আর শাহরিয়ার যখন নওরোজের চাঁদ দেখতে দুর্গের খোলা চত্বরে এসে যমুনার আকাশে তাকিয়ে নিচের আঙুরিবাগ থেকে তখন টগর, মালতী, হেনার গন্ধ বাতাসে চারিয়ে যাচ্ছিল। নিচে রাজধানী আগ্রায় উৎসবের আলো। ঠিক এই সময় আম্মি জান এসে হাজির। যেন অন্ধকার কুঁদে ফুটে উঠেছিলেন বাদশাহ বেগম নূরজাহান। এসেই বললেন, এ কি সাজ তোমার? একদিন তুমি হিন্দুস্থানের বাদশাহ বেগম হবে, সেই বুঝে তুমি ঘরের বাইরে বেরোবে লাডলি? লাডলি এমন আচমকা আম্মিজানকে দেখে অবাক হয়েছিলেন। এই বিশাল অতিকায় আগ্রা দুর্গে বাদশাহ বেগম কখন যে কোথায় থাকেন তা বুঝে ওঠা ভার। আম্মিজানের চলাফেরাও যেন পা টিপে টিপে, পাথরে তো কোনো শব্দ হয় না। লাডলি শাহজাদা শাহরিয়ারের মুখ দেখে বুঝেছিলেন। অন্ধকারেও মনে হলো শাহরিয়ারের সুন্দর মুখখানি কেমন কুঁচকে যাচ্ছে। লাডলি বলেছিলেন, আম্মিজান, আমাদের নিয়ে শুধু শুধু কেন টানা হাঁচড়া করছো? আমরা দিব্যি আছি।
প্রায় ধমকে উঠেছিলেন নূরজাহান বেগম। আমাতরাপ হয়ে থাকবার জন্যে আমার পেটে জন্মাওনি তুমি। একদিন বাদশাহ বেগম হয়ে সারা হিন্দুস্থানে তুমি রোশনি দেবে। আর শাহরিয়ার? শাহজাদা শাহরিয়ার যেন চমকে উঠেছিলেন। নিজের নামটা বাদশাহ বেগমের মুখ থেকে বেরোনো মাত্র শাহজাদা শাহরিয়ার ওই অন্ধকারেই নূরজাহান বেগমকে পরপর 3 বার কুর্নিশ করলেন। কাছাকাছি কোনো দাখিলা রাখনি কেন? একজন হাজিরাও তো হাতের কাছে নেই। এই অন্ধকারে তোমাদের তো পাহারা থাকা দরকার। শাহজাদা শাহরিয়ার যথেষ্ট বিনয় করেই বলেছিলেন, মুলুকে মালিকা, আমরা তো কোনো রকম দাখিলা হাজিরা পাহারা ছাড়াই এতদিন আগ্রা দুর্গে ঘুরে বেড়াচ্ছি, যমুনার চরে শিকারে যাচ্ছি, মতি মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যাচ্ছি। কোনো অসুবিধে তো হয়নি। কে আমাদের ক্ষতি করবে তেমন তো কাউকে দেখতে পাচ্ছি না। যারা ক্ষতি করে তাদের সহজে দেখা যায় না শাহজাদা শাহরিয়ার। শাহরিয়ার চুপ করেছিলেন। আম্মি জানের গলা শুনে লাডলি বেগমের মনে হচ্ছিল ওই গলার স্বরে শাহী হুকুমত ঘুমিয়ে আছে। তুমি একজন শাহজাদা, হিন্দুস্থানের বাদশাহ বেগমের দামাদ। তুমি আমার চোখের মণি শাহরিয়ার। আমার একমাত্র মেয়ে তোমার হাতে। এখন থেকে তুমি আর ওভাবে বিনা দাখিলা হাজিরা বিনা পাহারায় বেরোতে পারো না। যদি কোনো বিপদ নেমে আসে? কিসের বিপদ? কিছুই তো বলা যায় না। একদিন তুমি হিন্দুস্থানের বাদশাহ হবে, হঠাৎ বিপদ হতে কতক্ষণ লাগে? তুমি সেই আগেকার শাহরিয়ার নও। হিন্দুস্থানের ভাবি বাদশাহ তুমি। না বলে অন্ধকারের ভেতর চেঁচিয়ে উঠেছিলেন শাহজাদা শাহরিয়ার। সে চিৎকারে লাডলি বেগমও চমকে ওঠেন। গত রাতে অন্ধকারের ভেতর দুর্গের খোলা চত্বরে ফুটে ওঠা নূরজাহান বেগম কিন্তু একটুও ঘাবড়াননি। অন্তত আম্মি জানকে দেখে তাই মনে হয়েছিল লাডলির। তখনও শাহজাদা শাহরিয়ার চেঁচিয়ে বলে যাচ্ছিলেন, আমি শাহজাদা শাহরিয়ার। আমার আব্বা হুজুর বাদশাহ জাহাঙ্গীর। আমার আম্মি জান কে ছিলেন জানি না, কোনো দিন দেখিনি তাকে। তিনি এখন জান্নাতবাসী না জিন্দা তাও জানি না আমি। শুনেছি আমার আম্মি জান একজন আমাতরাপ আওরাত ছিলেন। তাতে কি আসে যায় শাহরিয়ার? চাকতাই মুঘলরাও তো একদিন পাহাড়ি রাস্তায় ঘোড়ার পিঠে গান গাইতে গাইতে বনপথে ঘুরে বেড়াতো। বাদশাহ তৈমুর কি ছিলেন এক সময়? তার তো শাহী আনা বানাতে কোথাও আটকায়নি। তার চেয়ে বড় বাদশাহ আজ অব্দি কে হতে পেরেছেন? চাপা শান্ত গলায় শাহজাদা শাহরিয়ার বলেছিলেন, আমি আর লাডলি আগ্রা দুর্গের এক কোণে যেমন পড়ে আছি তাই থাকতে দিন আমাদের। আমরা সুখে আছি। আমাদের জন্যে কারো শান্তি নষ্ট হচ্ছে না বাদশাহ বেগম। ওসব কথা যা বলেছ আর কখনো বলো না শাহরিয়ার। হিন্দুস্থানের ভাবি বাদশার মুখে অমন কথা মানায় না। কাল নওরোজের পয়লা দিন। বাদশার হুকুম, তার হয়ে শাহজাদা শাহরিয়ার নওরোজের পয়লা দিনে কিছু কয়েদিকে আজাদ করে দেবেন। এটাই আগ্রার শাহী আদাব। দুর্গের এক এলাকা থেকে আরেক এলাকায় খুব শান শওকতে মিছিল করে যাওয়া। শাহজাদা শাহরিয়ার বিরাট এক স্তম্ভের আড়ালে পড়ে যাওয়ায় লাডলি বেগম তাকে আর দেখতে পেলেন না। শাহরিয়ার শুনেছেন এই আগ্রা দুর্গেই বিরাট কয়েদখানা আছে, কিন্তু দেখেননি কোনোদিন। এমন ধরা চুড়ো পড়ে কোথাও যাওয়া শাহরিয়ারের ধাতে নেই। নেহাত বাদশার হুকুম। এ হুকুম বাদশাহ বেগম নিশ্চয় জোগাড় করেছেন। তার মনে হলো তাগাদের একটা আলাদা নেশা আছে, নয়তো এত বড় দুর্গে লাডলির আম্মি যান কোনো শব্দ না করে কেমন এ চত্বর থেকে ও চত্বরে চলে যান, হঠাৎ হাজির হন, হঠাৎ মিলিয়ে যান, কথা বলেন অনেক ভেবে চেপে চেপে, ফি লব্জে আলাদা একটা জোর দিয়ে, ফি কথায় মাপসই ফাঁক রেখে। মরি দরওয়াজার পেছনেই যমুনা। এই দরওয়াজা আর হাতিশালার মাঝে সরু মতো ঢাকা রাস্তা, ভেতরটা অন্ধকার। ঘোড়া থেকে নেমে আগু পিছু পাহারার ভেতর শাহজাদা শাহরিয়ার এগোতে লাগলেন। আচমকা মাথার ওপর দিয়ে বাদুড় উড়ে গেল। অজানা কি এক গন্ধ। শাহরিয়ারের মনে হলো
এ রাস্তা বোধহয় আর শেষ হবে না। সামান্য আলো আসছিল কোন ঘুলঘুলি দিয়ে, সামনের পাহারা পা দিয়ে কি একটা সরিয়ে দিল, ফিনফিনে মখমলের মতো। শাহজাদা দাঁড়িয়ে পড়তেই পাহারা খুবই সম্ভ্রমে মাথা নিচু করে বলল, ও কিছু নয়, সাপের খোলস। সাপ এখানে আসে? প্রায়ই আসে, পাশেই তো যমুনা। বিষ আছে? গত পূর্ণিমায় খোলস ফেলে গেছে, বিষ থাকতেও পারে। একদম সামনে মশালছি, খানিক এগিয়ে সে মশালটা পাথরের দেওয়ালে ঘষে নিভিয়ে ফেলছিল। শাহজাদা শাহরিয়ার চেঁচিয়ে উঠলেন, নেভালে কেন? সামনেই তো আলো। একটু এগিয়ে শাহরিয়ার চোখ ধাঁধানো আলোর সামনে পড়ে গেলেন। এ কি? পাহাড়ে হাসল। হুজুর, ওই তো যমুনা, ওই তো আসমান। শাহরিয়ার দেখলেন, সত্যিই তো। তার বুঝতে কষ্ট হলো না, দুর্গ এমনভাবেই তৈরি, দুর্গ চাতালের নিচেই যমুনার তীর ঘেঁষে কয়েদখানা। সেখানে আলোর কোনো অভাব নেই, কারণ যমুনার জল সই সই কয়েদখানায় মেঝে, ভাঙা তীর ঘেঁষে বড় বড় জানলা। কপিকল ঘুরিয়ে ঘুরিয়ে গালপাট্টা সব চৌহান রাজপুত পাহারা টানা তক্তার পোল তুলে দিল। আর অমনি সে কি চিৎকার! পায়ে বেড়ি, কারো বা কাঁধে কাঠের বিরাট তক্তা বসানো, সেটা নিয়ে তার শোয়া বসার উপায় নেই কোনো, ওই নিয়েই তাকে ঘুরে বেড়াতে হচ্ছে কুঁজো হয়ে, গালের দাড়ি বুকে, কোমরে শতচ্ছিন্ন কাপড় উরুতে বসে গেছে, তারই ভেতর কোড়া হাতে ভীষণ দেখতে সব তাতার, হাত থেমে নেই তাদের, সপাং সপাং। শাহজাদার সামনে কয়েদিদের সজুত সহবত মোতাবেক রাখতে গিয়ে তারা হিমশিম খাচ্ছিল। কতজন কয়েদি হবে তা ঠিক বুঝে উঠতে পারলেন না শাহজাদা। তাকে গিয়ে উল্টো দিকের দরওয়াজায় দাঁড়াতে হলো। শাহরিয়ার বুঝলেন এ পথেই ওদের আজাদ করা হয়ে থাকে। শাহরিয়ার গিয়ে দাঁড়াতেই একসঙ্গে পনাব বাঁশি বেজে উঠল। তিনি বুঝেই উঠতে পারলেন না নক্কারখানা থেকে বাজনদাররা কখন তার সঙ্গে এসেছে। কপিকলে পাথরের দেওয়াল খানিক ওপরে উঠল। কয়েদিদের সে কি হুড়োহুড়ি! একজন বেশ বুড়ো, চোখ দুটি গম্ভীর, গায়ের এক সময়কার কুর্তা কোমর অবধি নেবে ছিঁড়ে খুঁড়ে উধাও এগিয়ে আসছিল। তা তার পাহারাদারের কোড়া খেয়ে পড়ে গেল। মোটকা গন্ধ, তার ভেতরেই কাছেই কোথাও রান্নার আয়োজন থেকে চোখ জ্বালা করা ধোঁয়া। শাহজাদা থাকতে পারলেন না, এগিয়ে গিয়ে বুড়ো মতো মানুষটিকে টেনে তুললেন। বুড়োর মুখে কোনো কথা নেই, চোখ জলে ভরে গেছে। ব্যাপারটা অল্পক্ষণের। গুনে গুনে 24 জনকে বেরিয়ে যাবার দরজার সামনে এনে দাঁড় করানো হলো। বেশিরভাগই উলঙ্গ, গায়ে কারো কিছুই নেই, হাতে পায়ে বড় বড় নখ। বাকিরা জবাইখানার ভেড়ার চেয়েও করুণ স্বরে চিৎকার করে উঠল। শাহজাদা সেই ভিড়ে আর দাঁড়াতে পারলেন না। চোখ গম্ভীর বুড়োটিকে নিজেই এক ধাক্কায় খালাস কয়েদিদের ভেতর ঠেলে দিলেন, দিয়ে এক ছুটে যে পথে এসেছিলেন সেই অন্ধকার ঢাকা পথ ধরে মরি দরওয়াজার দিকে ছুটে গেলেন। যমুনার দিকে পিঠ ফেরানো আগ্রা দুর্গের মরি দরওয়াজার কথাই শুধু আগ্রা জানে। এই দরজা দিয়ে হাতির নাদ, দুর্গের আবর্জনা নিত্যদিন বের করা হয়, কিন্তু কয়েদি আজাদ তক্তাপোলের কথা বিশেষ কেউ জানে না। যমুনার ভাঙা পাড়, কাশবন, বালিচর ভেঙে সদ্য আজাদ 25টি প্রায় উলঙ্গ মানুষ দুপুর দুপুর খোলা দুনিয়ায় বেরিয়ে এলো। ছেঁড়া কুর্তা গায়ে গম্ভীর চোখ বুড়ো মানুষটি মাথা তুলে পেছনে তাকালো। আগ্রা দুর্গ, যমুনার দিককার ওই 6 কোনা সামান পুরুষটা তো আগে ছিল না। তাহলে আমি কয়েদ হবার পর তৈরি হয়েছে। পেছন ফেরায় বুড়োর মাথা ঘুরে গেল। এই দুপুরেও শীত করছে, গায়ে জোর বলতে কিছু নেই। দুর্গের ওপাশেই রাজধানী আগ্রা, কিন্তু সেখানে তো যাওয়া যাবে না। কোমরের নিচে যে কিছুই নেই। সন্ধ্যের সঙ্গে অন্ধকার আসুক, তখন যমুনার পাড় ধরে ধরে ওপারে যাওয়া যাবে। বুড়ো সামনের দিকে তাকালো। আরে, অতগুলো উদম মানুষ কোথায় গেল? বুড়ো একটু উঁচু হয়ে দাঁড়াতে গেল, পা কেঁপে গেল। না,
কাউকে দেখা যাচ্ছে না। দুর্গের ছায়া চরের অনেকখানি জায়গা জুড়ে আছে। তার বাইরেই রোদে দূরে দূরে ঝুপড়ে। অনেকদিন এক জায়গায় কয়েক থেকে থেকে পা তেমন সজুত নয় যে দুমদাম এগিয়ে যাওয়া যাবে। চোখেও খোলা দুনিয়ার এত আলো একসঙ্গে সইছে না। বুড়ো একটা ঢিবির ওপর বসে পড়ল। যমুনার জল, মাঝে মাঝে জাগা চর, তার উপর আগ্রা দুর্গের ছায়া, এই সব সামনে রেখে প্রায় উলঙ্গ মানুষটি নিজেকে মনে করার চেষ্টা করতে লাগলো। আমি কে? কে আমি? কি খেয়াল হতে জলের কাছাকাছি নেমে গিয়ে নিজের মুখ দেখতে চেষ্টা করলো বুড়ো। কতদিন আরশির সামনে দাঁড়ায়নি। নদীর জল বড় অস্থির, তাতে ছায়া দেখা যায় না, ভেঙে যায়। আজ নওরোজের পয়লা দিন। উৎসব চলবে কয়েকদিন ধরে। রাতে তো রাজধানী আলোর মালায় সাজবে। আজ অনেক ফুল চাই। বিকেল থেকে আগ্রার চবুতরা ফুলে ফুলে ভরে যাবে। এ কদিন দরও খুব চড়া। মীনাক্ষী বিকেলের ফুলের পসরা গোছা গোছা করে সাজিয়ে রাখছিল। খানিক দূরে মীর সাফি খুব মন দিয়ে চরের উঁচু জায়গায় বাঁশ আর 20 আনা কাঠ দিয়ে মাচান বানাচ্ছে। এই গরম আসছে এখন, কখন যে যমুনা ফুলে ফেঁপে উঠবে তা কেউ বলতে পারে না। বিশেষ করে পয়লা বর্ষার পর নদী বলকা দিয়ে ফুলে ওঠে। তখন কদিনের জন্য ফুলটুল নিয়ে উঁচু জায়গায় গিয়ে উঠতে হয়। সেজন্যেই এই মাচান বানানো। যত দূর দেখা যায় ধু ধু চর। দূরে দূরে তরমুজ চাষিদের মাথা, পিঠ দেখা যায়। ওরা এখন ফল তুলতে ব্যস্ত। ফুটি তরমুজ প্রায় তৈরি হয়ে এসেছে। ফুলে ফলে দূর দূর জায়গা থেকে মৌমাছি এসে বসছে, আবার উড়েও যাচ্ছে। মীনাক্ষী আনমনে কুঁড়ির দশা বেলি ফুলের কয়েক থোকা তুলে কোঁচড়ে রাখতে যাবে, এমন সময় তাকে হাত ধরে কে টানল। ভূত দেখলেও এতটা চমকাতো না মীনাক্ষী। মানুষ নয়, অথচ মানুষেরই মতো, প্রায় উলঙ্গ, গাল ভর্তি দাড়ি, বুকে কতকালের ময়লা, চোখ ঝুলে পড়েছে। এমন 3-4 জন পুরুষ তাকে টেনে নিয়ে যাচ্ছিল। একজনের পিঠের চামড়ায় একটা কামিজ বসে গিয়ে ছিঁড়ে ঝুলছে। এক ছটকায় হাতখানা ছাড়িয়ে নিয়ে মীনাক্ষী পড়ি মড়ি করে দৌড় দিল বেলি ফুলের আলে ভাগ করা সাদা মাটির ভেতর দিয়ে। সাফি! গলা চিরে গেল মীনাক্ষীর। ছুটতে ছুটতে সে পায়ে পা বেঁধে টগর শাড়ির ভেতর হড়কে পড়ে গেল। এমন ভয় পাওয়া চিৎকারে মীর সাফি মাচানের ওপর থেকে ছুটে এলো, হাতে দা। মীনাক্ষী তখন মাটিতে পড়ে হাঁপাচ্ছে। আর বাকি চর জায়গা যেমন ছিল তেমনই আছে। সাফি আস্তে মীনাক্ষীকে তুলে ধরল। কি হলো? মীনাক্ষী কোনো কথা না বলে সাফির বুকে মাথা রেখে হু হু করে কেঁদে উঠল। কি হয়েছে বলবে তো? বলতে বলতে সামনে চোখ পড়ল সাফির। জনাচারেক মানুষেরই মতো দেখতে লোক, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ বা দাঁড়িয়ে উঠতে উঠতে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে সাফি বাঁ হাতে মীনাক্ষীকে ধরে ডান হাতে দা উঁচু করল। এক পা এগোলে মুন্ডু নামিয়ে দেব। মানুষই হবে, গায়ে প্রায় কিছুই নেই। দাড়িতে, মাথার চুলে চোখ মুখ দেখা যায় না। ওরা থমকে দাঁড়ালো। চরে আশেপাশে কেউ নেই। ততক্ষণে মীনাক্ষী নিজেকে সামলে নিয়েছে। দা খানা তেড়ে ধরো তো, আমি আসছি বলেই মীনাক্ষীর হাতে লম্বা দা ধরিয়ে দিয়ে মীর সাফি এক ছুটে ঝুপড়ির ভেতর ঢুকেই একটা বন্দুক হাতে বেরিয়ে এলো। বন্দুকটা অনেক দিনের পুরনো। মীনাক্ষী জানে ওতে গুলি নেই। জৌনপুর ছেড়ে আসার সময় সাফি ওটা জোগাড় করেছিল। সেই থেকে ঝুপড়ির কোণে পড়ে থাকে। রাতের অন্ধকারে বেজি, গন্ধগোকুল, খটাস তাড়াতে প্রায় লাঠির মতোই ওটার ব্যবহার হয়। সেই বন্দুক বাগিয়ে পাকা ফৌজি ঢঙে এককালের আহেদি মীর সাফি টান টান দাঁড়ালো। একটা একটা করে গুলি করে ফেলে দেব এবার। অমনি সামনের দাড়িওয়ালা লোকটা, বয়স হয়েছে, একদম মাটিতে শুয়ে পড়ে কেঁদে কোকিয়ে উঠল। মেরো না, দয়া করে মেরো না, ভুল হয়ে গেছে। বাকি 3 জনও মাটিতে হামাগুড়ি দিয়ে এগোতে এগোতে কেঁদে উঠল। যেন 3টে জানোয়ার, মানুষ নয়।
গলার স্বর অবধি বুকের ভেতরের পাঁজর থেকে উঠে আসা কোনো যন্ত্রণা যেন কথা হয়ে ফুটতে পারছে না। দা হাতে মীনাক্ষী থমকে গেল মীর সাফি। তাদের সামনে নিশ্চিত মৃত্যু জেনে ধরা দেওয়া 4টে জন্তু মাটিতে পড়ে আছে। পা হড়কে পড়ে যাওয়া মীনাক্ষীর ডান হাতের কনুই অনেকটা ছড়ে গিয়ে রক্ত বেরোচ্ছিল। সেদিকে ভ্রুক্ষেপ না করে মীনাক্ষী চেঁচিয়ে জানতে চাইল, তোমরা কারা? কোত্থেকে এলে? একেবারে পেছনে ঘাড়ে গর্দানে মানুষটা, দাড়িতে মুখ ঢাকা, অল্প বয়সী হবে, সামান্য মাথা তুলে বলল, আমরা আজই ছাড়া পেয়েছি, আমাদের মেরো না, একটু রেহম করো, খোদার কাসম। বন্দুক সরিয়ে নিয়ে লাঠির মতোই সেটার ওপর ভর দিয়ে মীর সাফি জানতে চাইল, কোথায় আটক ছিলে? দুর্গে, কয়েদখানায়। এবার 4টি উলঙ্গ মানুষ একই সঙ্গে উঠে দাঁড়ালো। ওদের বুকের পাঁজর আলাদা আলাদা দেখা যাচ্ছে, গায়ে তো প্রায় কিছুই নেই। সেজন্যে মীনাক্ষীর সামনে ওদের কোনো হায়া বা হ্যাতক্যাত নেই। যার চামড়ায় গায়ের কামিজ ছিঁড়ে বসে গেছে, সে পিঠ চুলকোতে গিয়ে বাঁ হাতের বড় বড় নখে কামিজের পচা খানিকটা তুলে ফেলল। কতদিন কয়েদ ছিলে? সামনের বুড়োটার চোখ যেন ঝুলে পড়েছে, মাথাটি প্রায় সাদা, বুক অবধি পাকা দাড়ির কয়েকটি এখনো কালো। কেমন ছন্ন চোখে সে শান্ত গলায় বলল, মনে নেই। তারপর একটু থেমে বলল, বেমালুম ভুলে গেছি। বলেই একগাল হাসল, সরল হাসি, ওপর নিচে মিলিয়ে বড় জোর 7-8টা দাঁত আছে মুখের ভেতর। সাফি জানতে চাইল, দাঁত কি হলো? বুড়োটা গম্ভীর হবার চেষ্টা করতে করতে বলল, বয়স তো হলো, ও জিনিস তো বসে থাকার নয়। অল্প বয়সী মানুষটি আপত্তি করে উঠল, না, মেরে উড়িয়ে দিয়েছে। মীর সাফি বলল, তোমরা তাহলে কয়েদি, তাই বলো, তা কোথায় যাবে? সামনে সেই বুড়ো ধপাস করে মাটিতেই থেবড়ে বসে পড়ল। তা তো জানি না। সে কি রকম? তোমার বাড়ি ঘরদোর ছিল, এখন কি আর আছে? এত দিন কি থাকে? কোথায় ধরেছিল তোমায়? অনেকক্ষণ চুপ করে থেকে বুড়োটা বলল, বোধহয় ফতেপুর। না না, দেওরাসে। না, ফতেপুরেই হবে। তাও মনে নেই তোমার? অনেক দিনের কথা তো, সব গুলিয়ে গেছে। হাতিতে হাওদায় বসে আকবর বাদশাহ যাচ্ছিলেন। আকবর বাদশাহ? হ্যাঁ, সেই জলুসের ভেতর পড়ে যাই। আমার মেয়ের হাত ধরে যাচ্ছিলাম। বলতে বলতে বুড়ো মানুষটি অন্যমনস্ক হয়ে গেল। ঘোড়সওয়ার দুপাশে কোড়া মারতে মারতে ছুটে এলো। বৃষ্টি হচ্ছিল, মেয়েটা হাত পিছলে কোথায় যে চলে গেল। তুমি? বাদশার যাবার রাস্তা থেকে আমাদের তুলে নিয়ে গেল কোতোয়াল, যেমন নিয়ে যায়। মীর সাফির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি নিজেও তো এক সময় জাহাঙ্গীর বাদশার যাতায়াতের রাস্তা সাফ করে লোকজন তুলে নিয়ে গেছি। সাফি খুব আস্তে বলল, কবেই আকবর বাদশার কাল কেটে গেছে। সেলিম জাহাঙ্গীরের বাদশাহীও 20 বছর হয়ে গেল। বুড়ো মানুষটি আগেকার সেই ছন্ন মতো চোখে প্রায় বিড়বিড় করে বলল, একবার ফাটকে ঢোকাবার পর ওরা তো আমাদের কথা ভুলে যায়। তা দেওরাস থেকে আগ্রা দুর্গে বছর আগে আমাদের মাঠঘাটের ভেতর দিয়ে কুচ করিয়ে রাজধানীতে আনলো। 7 দিন 7 রাত মাঠ ভেঙে তবে আসি। খাবার বলতে চানা, তা চানা চিবিয়ে তেষ্টা মেটাতে মাঠের ভেতর দিঘির পানি, আর হাঁটতে হাঁটতে ঢুলতে ঢুলতে চোখ বুজে নেওয়া খানিক খানিক। এসে পৌঁছতেই তো পাথর ভাঙতে বসিয়েছিল। 2 শীত 2 বর্ষা স্রেফ পাথর ভেঙেছি। সেই পাথরেই তো দুর্গের ওই বুরুজ। বুড়ো বাঁ হাতের আঙুল দিয়ে যমুনার গায়ে আগ্রা দুর্গের পশ্চিম কোণের 6 কোণা সামান বুরুজ দেখালো। বেলা পড়ে আসছিল। আসমান দিয়ে একখানা ফিনফিনে মেঘ গোয়ালিয়র যাবার শাহী সড়কের ওপর দিয়ে
দেওরাসের রাস্তা ধরল। অতিকায় গম্ভীর আগ্রা দুর্গ রোদ অনুযায়ী তার ছায়া সরিয়ে নিয়ে এবার শের খাদের তরমুজ ক্ষেত ছাড়িয়ে আরো দূরে গিয়ে ফেলল। ওই দুর্গ এত শক্ত, এত বড়, কিছুতেই ভাঙা যায় না। ভাঙতে পারলে আর ছায়া পড়ত না। ওই ছায়ার মতোই সাফি আর মীনাক্ষীর মনের ভেতরটা আপনা আপনি গম্ভীর হয়ে যাচ্ছিল। কি একটা ব্যথায় দুজনেরই বুক ভারী হয়ে এলো। এই প্রায় উলঙ্গ মানুষ চারটি ফুলের সাদা আলে থেবড়ে বসেছে, মানুষেরই মতো। গায়ে কিছু নেই, পরনেও কিছু নেই। গাল ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল, বহুকালের চান না করা গা হাত পা ঝুলকালিতে দড়ি দড়ি। কারো চোখ ছন্ন, কারো বা নিভু নিভু। অল্প বয়সী মানুষটির চোখ মাঝে মাঝে ঝলসে উঠছিল। গেরস্থর পোষা কুকুরও বাড়ির কর্তার কাছাকাছি অমন থেবড়ে বসে। সাফি দেখল মীনাক্ষীও কখন দা হাতে মাটিতে বসে পড়েছে, যেন কোনো বা আত্মীয় পরিজন সভা। সবাই মিলে মাটিতে বসে পড়েছে, কথা বলতে বলতে, কথা শুনতে শুনতে। সাফির মনে হলো এই চর জায়গায় বহুদিন কোনো আওরাত না দেখে দেখে শের খাঁ আর তার মানুষজন যেমন মীনাক্ষীকে ঘিরে একদিন কেমন ক্ষেপে উঠেছিল, ওরাও তেমনি আজাদ হয়েই যমুনার চরে গারদের বাইরে পায়লা আওরাত মীনাক্ষীকে দেখে একই সঙ্গে হাত বাড়িয়ে ফেলেছিল। মীনাক্ষী উঠে দাঁড়ালো। ফুলের গোছা নিয়ে আগ্রার চবুতরায় গিয়ে বসতে হবে। সাফি হাতের জং ধরা বন্দুকটা ছুঁড়ে ঝুপড়ির বারান্দায় ফেলল। 18 নম্বর অধ্যায় আজ এইটুকুই। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।